আমাদের আরও 6 জন আমাদের দলের কেন্দ্রীয় নেতাকে বিনা চিকিৎসায় তাদেরকে জেলখানায় হত্যা করা হয়েছে। তাদের মধ্যে আমরা সবাইকে চিনি, তার মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব ছিলেন। এভাবেই একটি দলের শীর্ষ 11 জন নেতাকে হত্যা করার ইতিহাস আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে আছে। সবচেয়ে বড় জুলুমের শিকার আজকে আমরা। কিন্তু আরও কষ্ট লাগে, এই বাজেট শেষনেই যখন আমাদেরকে এমনভাবে আক্রমণ করা হয়, মনে হয় যে আমি এখন আমারই শাসনের মধ্যেই সীমাবদ্ধ আছি, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, আমাদের এই দেশ সবার দেশ, সবাই এই দেশকে আমরা ভালোবাসি। দল দল তার নিজস্ব মতবাদ চিন্তাধারা থাকতে পারে। আমি বিশ্বাস করি কোনো দলই দেশের জনগণের অকল্যাণ চায় না। আমরা সবাই দেশের জনগণের কল্যাণ চাই। যে বাজেট উপস্থাপন করা হয়েছে জনগণের কল্যাণের জন্য উপস্থাপন করা হয়েছে, কিন্তু সেই কল্যাণের জন্য উপস্থাপিত বাজেট জনগণের কল্যাণ করবে কি না করবে না যাতে এখনই বলা যাবে না। কেবল বাজেট আমাদের সামনে পেশ করা হলো, এর বাস্তবায়নের মাধ্যমে জনগণ জানতে পারবে বাজেট ভালো কি মন্দ। আমরা বক্তৃতার সুন্দর কথা মালার মাধ্যমে যতই কথা সুন্দর বলি না কেন, সুন্দরভাবে বাজেট বাস্তবায়নের মাধ্যমে যদি জনগণ সরাসরি উপকার পায় তার মাধ্যমে। মাননীয় স্পিকার, আমি অর্থনীতির ছাত্র না, তারপরেও বাজেট পেশ করার সময় যতটুকু অনুসরণ করতে পেরেছি, বুঝতে পেরেছি, তার আলোকে আমি কিছু কথা বলতে চাই। প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। এর বিপরীতে মোট আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। ফলে মোট বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 2,43,000 কোটি টাকা, যা জিডিপির প্রায় 3.060%। এই বিশাল আকারে বাজেট বাস্তবায়নই হবে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজস্ব আহরণ অনিশ্চয়তা, ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা এবং উন্নয়ন ব্যয়ের সংকোচন বাজেট বাস্তবায়নকে কঠিন করে তুলতে পারে। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্য থাকলেও মূল্যস্ফীতি, বৈদেশিক ঋণের চাপ এবং বৃহৎ রাজস্ব ঘাটতির মতো বাস্তবতার মুখোমুখি হতে হবে। মাননীয় স্পিকার, এবারের বাজেট বাস্তবায়নের পথে কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে, আমি তা উল্লেখ করতে চাই। প্রথমত, বাজেটে মোট রাজস্ব বৈদেশিক অনুদান মিলিয়ে প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7,01,150 কোটি টাকা।